আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো এক কথায় মানে গা ছমছমে। মূল গল্পটার নাম রক্ত চুক্তি। এটা আমাদের নিয়ে যায় পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। তবে আমরা শুধু এই একটা গল্পেই আটকে থাকবো না। ঠিক। কারণ এই গল্পটা তো শুধু একটা পরিত্যক্ত ঝিরি বাড়ি বা অরিজিৎ নামের এক যুবকের গল্প নয়। আসলে এটার সেই চিরন্তন একটা প্রলোভনের গল্প, যা পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই কোনো না কোনো রূপে আছে। সেই ক্লাসিক চুক্তিটা, তাই না? যেখানে অসীম কিছু পাওয়ার বিনিময়ে নিজের সত্তার একটা ছোট্ট অংশ দিয়ে দিতে হয়। একদম। আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল মিশনটা লুকিয়ে আছে। আমরা বোঝার চেষ্টা করব যে এই আপাত ছোট্ট ত্যাগের ফাঁদটা কিভাবে কাজ করে, আর মানুষ কেন জেনে শুনেও এমন পথে পা বাড়ায়। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুটাই তো হয় এক অদ্ভুত জায়গা দিয়ে, তাই না? ওই ঝিরি বাড়ি। হ্যাঁ, ঝিরি বাড়ির পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। গল্পে বলা হচ্ছে গ্রামটা এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। আর বাড়িটাকে ঘিরে তো অনেক লোককথাও আছে। হ্যাঁ, যেমন রাতে ওখানে গেলে নাকি কেউ ফেরে না। দেখুন, এটা শুধু একটা ভয়ের আবহাওয়া তৈরি করার জন্য নয়। এই যে অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিবেশটা, এটা আসলে গল্পের নায়ক অরিজিতের মনের ভেতরের অবস্থাকেই বাইরে দেখাচ্ছে। বাহ, এটা তো দারুণ একটা দিক। মানে বাইরের অন্ধকার আর ভেতরের অন্ধকার মিলেমিশে এক হয়ে যাচ্ছে। একদম। অরিজিতের মনে যে ধন আর ক্ষমতার লোভ জন্মেছে, সেটাও তো এক ধরনের অন্ধকার, তাই নয় কি? পরিবেশটা যেন তার সেই অন্ধকার ইচ্ছাকে সত্যি করার জন্য একটা মঞ্চ তৈরি করে দিচ্ছে। হুম। সে যখন অমাবস্যার রাতে ওই বাড়িতে ঢুকে, তখন সে আসলে নিজের মনের সবচেয়ে অন্ধকার জায়গায় ঢুকছে। আর তাই তার ভয় থাকা সত্ত্বেও লোভটা জিতে যায়। আর বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই তো অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। একটা একটা ঠান্ডা হাওয়া, ফিসফিস শব্দ, এগুলো তো হরর গল্পের ক্লাসিক উপাদান। কিন্তু এরপর সে যা খুঁজে পায় সেটাই তো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ওই ধুলোমাখা পাত্রটা, যেটা লাল তরলে ভরা। আর তারপরেই সেই ছায়ামূর্তির আবির্ভাব। আর সেই ছায়ামূর্তি যে প্রস্তাবটা দেয়, সেটাই হলো আসল ফাঁদ। অঢেল ধন সম্পদের বিনিময়ে প্রতিদিন মাত্র 1 ফোঁটা রক্ত। আমার কাছে এটা ক্লাসিক ফাউস্টিয়ান বার্গেনের কথা মনে করিয়ে দেয়। ঠিক জার্মান কিংবদন্তি সেই ফাউস্টের গল্প, যে জ্ঞান আর ক্ষমতার জন্য শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করেছিল। হ্যাঁ, দারুণ একটা তুলনা। কিন্তু একটা জিনিস, ফাউস্ট তো আত্মা বিক্রি করেছিল, এখানে তো চাওয়া হচ্ছে মাত্র 1 ফোঁটা রক্ত। শুনতে তো খুবই সামান্য মনে হয়। এই সামান্য ত্যাগের আড়ালে আসল মনস্তাত্ত্বিক চালটা কি? চালটা হলো আপনাকে এমন কিছু ছাড় দিতে বলা হচ্ছে যা আপনার কাছে নগণ্য মনে হবে। 1 ফোঁটা রক্ত, এমন আর কি ব্যাপার? আমাদের মস্তিষ্ক বড় কোনো ত্যাগের কথা ভাবলে সতর্ক হয়ে যায়, কিন্তু ছোট ছোট ছাড় দিতে আমরা দুবার ভাবি না। এটাই তাহলে ফাঁদ। এটাই ফাঁদ। এই 1 ফোঁটা রক্ত আসলে একটা প্রতীক। এটা হতে পারে আপনার নীতি থেকে সামান্য সরে আসা, আপনার সময় থেকে একটু অংশ, কিংবা আপনার সততা থেকে 1 কণা বিসর্জন। প্রতিদিন একটু একটু করে দিতে দিতে আপনি কখন যে সর্বস্ব হান্ত হয়ে যাবেন তা টেরও পাবেন না। এটা তো শুধু গল্পে নয়, আমাদের বাস্তব জীবনেও খুব সত্যি। আমরা অনেক সময় সুবিধার জন্য নিজেদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন অ্যাপকে দিয়ে দিই। ভাবি সামান্য তথ্যই তো, কিন্তু দিনের পর দিন। চমৎকার উদাহরণ। দিনের পর দিন দিতে দিতে আমাদের পুরো ডিজিটাল সত্তাটাই অন্যের হাতে চলে যায়। অরিজিৎ ঠিক সেই ফাঁদেই পা দেয়। সে চুক্তি মেনে নেয়। আর তার ফলও তো সঙ্গে সঙ্গেই পেতে শুরু করে, তাই না? পরের দিন সকাল থেকেই তার মধ্যে যে শারীরিক পরিবর্তনগুলো আসতে থাকে, চোখের রং বদলে যাওয়া, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো কিসের ইঙ্গিত বলে আপনার মনে হয়? প্রথমত, এটা একটা স্পষ্ট সতর্ক বার্তা যে কিছু একটা গোলমাল হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এগুলো কি শুধু অতি প্রাকৃত প্রভাব, নাকি এর কোনো গভীর অর্থ আছে? আমার মতে এর গভীর অর্থটাই বেশি গুরুত্বপূর্ণ। এই শারীরিক পরিবর্তনগুলো আসলে তার আত্মিক অবক্ষয়ের একটা বাহ্যিক প্রতিফলন। আত্মিক অবক্ষয়? হ্যাঁ, রক্তকে তো আমরা জীবন শক্তির প্রতীক হিসেবে দেখি, তাই না? ঠিক। প্রতিদিন রক্ত দেওয়ার মাধ্যমে সে শুধু তার জীবন শক্তিই হারাচ্ছে না, সে তার মনুষ্যত্ব, তার ভেতরের সত্তাটাকেও একটু একটু করে হারিয়ে ফেলছে। তার আত্মা যে ক্ষয় হয়ে যাচ্ছে, সেটাই তার শরীরে ফুটে উঠছে। আর এটা এমন এক প্রক্রিয়া যা খুব ধীরে ঘটে, এতটাই ধীরে যে প্রথম দিকে হয়তো সে নিজেও পুরোপুরি টের পায়নি।
তার মানে সে যখন বুঝতে পারল যে মারাত্মক ভুল করে ফেলেছে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে। গল্পে তো বলা হয়েছে একটা সময় সে চুক্তিটা ভাঙার চেষ্টা করে, পাত্রটা ভেঙে ফেলতে যায়। হ্যাঁ, আর তখনই বাঁধে আসল লড়াই। আর এই লড়াইয়ের অংশটাই আমার কাছে সবচেয়ে নিপুণভাবে ডিজাইন করা মনে হয়েছে। খেয়াল করে দেখুন, লড়াইয়ের সময় অরিজিতের শরীর থেকে রক্ত ছিটকে গিয়ে ওই পাত্রেই পড়ছিল। হ্যাঁ, তাতে কি হচ্ছিল? তার শক্তি আরও দ্রুত কমে যাচ্ছিল, আর ছায়ামূর্তি আরও শক্তিশালী হচ্ছিল। অর্থাৎ চুক্তি থেকে বের হওয়ার চেষ্টাই তাকে আরও দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। ঠিক। কি সাংঘাতিক একটা প্যারাডক্স! তার মানে তো পালানোর কোনো পথই খোলা ছিল না, এটা তো অনেকটা চোরাবালির মতো। একদম। যত হাত পা ছুড়বে তত দ্রুত ডুবে যাবে। এই ধরনের চুক্তি বা ফাঁদের গঠনটাই এমন হয়। একে যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বলতে পারি কিছু ভুল সিদ্ধান্ত এমনই হয় যে সেখান থেকে ফেরার চেষ্টা করলে আমরা সেই ভুলের জালে আরও গভীরভাবে জড়িয়ে পড়ি। যেমন যেমন ধরুন, একজন হয়তো সামান্য ধার করে জুয়া খেলা শুরু করলো। হারার পর সেই ধার শোধ করার জন্য সে আরও বড় বাজি ধরে এবং আরও গভীর ঋণের জালে জড়িয়ে পড়ে। অর্জিতের লড়াইটা প্রথম থেকেই নিষ্ফল ছিল, কারণ চুক্তির শর্তই তার বিরুদ্ধে কাজ করছিল। আর এর চূড়ান্ত পরিণতি তো আমরা দেখতেই পাই। কয়েক মাস পর অরিজিতের সম্পূর্ণ রূপান্তর ঘটে যায়। সে আর মানুষ থাকে না, হয়ে ওঠে সেই অভিশপ্ত বাড়িরই একটা অংশ। তার আত্মা সেখানে বন্দী হয়ে যায়। এবং এখানেই গল্পটা একটা বৃত্ত সম্পূর্ণ করে। অরিজিৎ যে লোভের শিকার হয়েছিল, শেষে সে নিজেই সেই লোভের ফাঁদের একটা অংশ হয়ে যায়, পরবর্তী শিকারকে আকৃষ্ট করার জন্য। হয়তো তাই। আর এভাবেই একটা ব্যক্তিগত ট্র্যাজেডি একটা কিংবদন্তিতে পরিণত হয়। ঝিরিবাড়ি তখন থেকে রক্ত চুক্তির বাড়ি নামে পরিচিতি পায়। গল্পের শেষে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটাও খুব ভয়ের। বলা হয়েছে গ্রামের লোকেরা বিশ্বাস করে যারা এখন ওই বাড়ির কাছে যায় তাদেরও নাকি চোখের রং বদলে যায়। এর মানে কি এই যে অভিশাপটা ছড়িয়ে পড়ছে? আমার মনে হয় এটা আক্ষরিক অর্থে ছড়িয়ে পড়ার চেয়েও প্রতীকী অর্থে বেশি শক্তিশালী। এর মানে হলো লোভের এই আকর্ষণ বা অভিশাপটা শেষ হয়ে যায়নি। অরিজিতের গল্প একটা সতর্ক বার্তা হিসেবে রয়ে গেছে, কিন্তু লোভ জিনিসটা এতটাই সংক্রামক যে সবসময় নতুন শিকারের আশঙ্কা থেকেই যায়। অর্থাৎ গল্পটা একটা চক্রাকার অভিশাপ তৈরি করে শেষ হয়। একদম। অরিজিতের গল্প শেষ, কিন্তু লোভের গল্প চলছেই নতুন অরিজিতের অপেক্ষায়। এই চক্রাকার প্রকৃতি গল্পটাকে নিছক একটা ভূতের গল্পের চেয়েও বেশি কিছু করে তুলেছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? রক্ত চুক্তি শুধু একটা গা ছমছমে গল্প নয়, এটা আসলে মানুষের লোভ, আত্মনিয়ন্ত্রণ আর ছোট ছোট ভুলের মারাত্মক পরিণতি নিয়ে একটা শক্তিশালী রূপক। অরিজিতের যাত্রাটা দেখায় যে সহজে পাওয়া ক্ষমতার আকর্ষণ কতটা বিপজ্জনক হতে পারে। যা প্রথমে এক ফোঁটা রক্তের মতো সামান্য ত্যাগ বলে মনে হয়েছিল, সেটাই শেষে তার পুরো অস্তিত্বটাকে গ্রাস করে নিল। এবং এই গল্পটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। গল্পে চুক্তিটা ছিল একটা ছায়ামূর্তির সঙ্গে, যা অতি প্রাকৃতিক। কিন্তু একবার ভাবুন তো, আমাদের বাস্তব জীবনে আমরা নিজেদের সঙ্গে বা পরিস্থিতির সঙ্গে এমন কি চুক্তি করি? এমন কোনো লক্ষ্য বা আকাঙ্ক্ষা কি আমাদের থাকে, যার জন্য আমরা প্রতিদিন নিজের অজান্তেই নিজের সত্তার একটা ছোট অংশ, সেই এক ফোঁটা রক্ত উৎসর্গ করতে থাকি? সেটা হতে পারে আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবারের সঙ্গে কাটানোর সময়, আমাদের সততা বা আমাদের মানসিক শান্তি। ভাবনার বিষয় হলো, আমরা কি খেয়াল রাখছি যে সেই ছোট ছোট ত্যাগগুলো কখন আমাদের অজান্তেই আমাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে? কখন সেই এক ফোঁটা রক্ত আমাদের পুরো জীবনটাকে শুষে নেওয়ার পর্যায়ে চলে যাচ্ছে?